নমস্কার বন্ধুরা, আমি রূপম। তোমাদের সকলকে স্বাগত জানাই থ্রিলারপিডিয়া বাংলায়। আজ তোমাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা মরার মৃত্যু গল্পের দ্বিতীয় পার্ট। যারা প্রথম পার্টটা শোনেননি তাদের উদ্দেশ্যে বলবো, ডেসক্রিপশনে তার প্রথম পর্বের লিঙ্ক আছে, সেটা ক্লিক করে শুনে নিতে পারেন। আর যারা পুরো গল্পটা শুনতে চান, ঠিক আগামী পরশু সেই গল্পটিও আসতে চলেছে, তো সেখান থেকে দেখে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্কও দুদিন পরে দিয়ে দেওয়া হবে। আর যারা গল্পটি শুনেছেন তাদের উদ্দেশ্যে বলি, চলো শুরু করা যাক। 10 দিন কেটে গেল। দিলীপ তার মরার কঙ্কাল আর ডাক্তারি কেতাব নিয়ে নিজের বিদ্রোহিতার বিরুদ্ধেই জোর করে এমন ব্যস্ত হয়ে রইল যে ঘরের বন্ধ দরজায় মাঝে মাঝে ভৈরবের করাঘাত শুনেও সাড়া দেবার নামটি করল না। সে এসেই হয়তো সেকেলে মিশর আর তার গুপ্ত রহস্য নিয়ে এমন সব আজগুবি গালগল্প শুরু করবে যে সেসব শুকনো ডাক্তারি কেতাবের সমস্ত কথাই ভুলে যেতে হবে। একদিন সে বাইরে বেরোবার উদ্যোগ করেছে। এমন সময়ে তার খোলা দরজা দিয়ে দেখতে পেল তার বন্ধু অবনী অত্যন্ত উত্তেজিতভাবে দালানের উপরে নেমে এলো এবং তার পিছনে পিছনে ছুটে এলো রুদ্র মূর্তিতে ভৈরবচন্দ্র। ভীষণ ক্রোধে তার মুখ হয়ে উঠেছে হিংস্র জন্তুর মতো কদাকার। ভৈরব সাপের মতো ফোঁস করে বলে উঠল, নির্বোধ, এর প্রতিফল তুই পাবি। অবনী চেঁচিয়ে বলল, যা হয় হবে, কিন্তু তোমার সঙ্গে আজ থেকেই সব সম্পর্ক তুলে নিলুম। আমি আর তোমার কোনো কথাই শুনবো না। বেশ, শোনো না, কিন্তু তুমি যা প্রতিজ্ঞা করেছো সেটা যেন মনে রেখো। হ্যাঁ, প্রতিজ্ঞা আমি রাখবই, কারুকে কোনো কথা বলবো না। কিন্তু এরপর আমার বোনের সাথে তোমার বিয়ে হওয়া অসম্ভব। তার চেয়ে আমার বোনকে গঙ্গা জলে ডুবিয়ে মারব। আমি আর তোমার মুখ দেখতে চাই না। এই বলেই অবনী হন হন করে দালান পেরিয়ে বাড়ির বাইরে চলে গেল। দিলীপ ঘরের ভিতর থেকে সব দেখল, সব শুনল, কিন্তু বাইরে বেরিয়ে ওদের গোলমালে যোগ দিতে তার ইচ্ছে হলো না। ভৈরবের সঙ্গে কোনো কারণে অবনীর ঝগড়া হয়েছে এবং সে তার বোনের সঙ্গে ভৈরবের বিয়ের সম্পর্ক ভেঙে দিল। দিলীপ এটুকু বেশ বুঝতে পারল। তারপর সে জামা কাপড় পরে বেরিয়ে পড়ল এবং বাইরে গিয়েও এই কথাই তার বারংবার মনে হতে লাগলো, ভৈরবের সঙ্গে অবনীর এমন ঝগড়া হওয়ার কারণ কি। পরদিনের কথা, সেদিন ছিল ইলিয়ট শিল্ডের ফাইনাল। গড়ের মাঠে মোহনবাগান গ্রাউন্ডে নানান কলেজের ছাত্ররা এসে গগনভেদী কোলাহলে উচ্ছ্বাসিত হয়ে উঠেছে। দিলীপদের কলেজের সঙ্গে আজ মেট্রোপলিটন কলেজের প্রতিযোগিতা। খেলার আগেই দুই পক্ষের পৃষ্ঠপোষকদের মধ্যে রীতিমতো একটা বাক্যযুদ্ধ হয়ে গেল। চলচ্চিত্রের সেই দৃশ্যটি গ্রহণ করলে দর্শকরা চমৎকার একটা কৌতুক নাট্যের রস উপভোগ করতে পারে। খেলার শেষে দিলীপ যখন ইউনিফর্ম ছেড়ে বাড়িমুখো হয়েছে, কোথা থেকে হঠাৎ অবনী এসে তার সঙ্গ নিল। অবনী বলল, ভাই, সেদিনকার ব্যাপারটা কতকটা তুমি দেখেছো আর শুনেছ, কিন্তু সেদিন আমার এত রাগ হয়েছিল যে তোমার সঙ্গে কথা না করেই চলে এসেছিলাম। সেজন্য কিছু মনে করো না। আমার তো কিছু মনে করার কোনো কারণই নেই। বেশ কথা, কিন্তু আমার একটা কথা তুমি রাখো, ভৈরব যে বাসায় থাকে সেখানে কোনো ভদ্রলোকের থাকা উচিত নয়। ও বাসা তুমি ছেড়ে দাও। কেন বলো দেখি? অবনী প্রথমটা কোনো জবাব দিল না। দিলীপের সঙ্গে নীরবে খানিকটা এগিয়ে এলো, তারপর বলল, কেন যে তোমাকে ও বাসা ছাড়তে বলছি আমার পক্ষে তার কারণ বলা অসম্ভব। কেননা ভৈরবের কাছে আমি প্রতিজ্ঞা করেছি কারোর কাছে কোনো কথাই আমি বলবো না। কিন্তু এটুকু আমার বলা উচিত যে ভৈরবের কাছে ভদ্র বা অভদ্র কোনো মানুষেরই থাকা নিরাপদ নয়।
যে কোনো মুহূর্তে তুমি বিপদে পড়তে পারো, সাংঘাতিক বিপদ। বিপদ? তুমি কি বলছো অবনী? স্পষ্ট করে তোমাকে আমি কিছুই বলতে পারবো না, কিন্তু ও বাসা তুমি ছেড়ে দাও। কেন? ভৈরব হচ্ছে অমানুষিক মানুষ, এছাড়া আর তার কোনো বর্ণনা করা যায় না। সেই যে সেদিন সে অজ্ঞান হয়ে গিয়েছিল, তারপর থেকেই আমার মনে কেমন একটা সন্দেহ হয়। কাল আমি তাই তাকে চেপে ধরেছিলাম। দিলীপ, তখন দায়ে পড়ে সে আমাকে যেসব কথা বলল, শুনে আমার মাথার চুল খাড়া হয়ে উঠল। তার উপর ভৈরব বলে কিনা আমাকে তার দলভুক্ত হয়ে সাহায্য করতে হবে। ভাগ্যে যথাসময়ে ভৈরবের আসল চরিত্র টের পেয়েছি। তার সঙ্গে আমার বোনের বিয়ে হয়ে গেলে কি যে সর্বনাশ হতো, ভগবান রক্ষা করেছেন আমাদের। অবনী, হয় তুমি বেশি কিছু বলছো, নয় বলছো খুব কম কথা। আমি কিছুই বলবো না বলে ভৈরবের কাছে প্রতিজ্ঞা করেছি। তুমি যদি জানতে পারো কেউ তার প্রতিবেশীর ঘরে আগুন জ্বালিয়ে দিতে চায়, তাহলে অঙ্গীকার করেছো বলে কি সে কথা প্রকাশ করবে না? ভৈরবকে আমি ভয় করব কেন? কারণ সে হিংস্র পশুর মতো ভয়ঙ্কর। হয়তো সে এখনো তোমার কোনো অনিষ্ট করেনি, কিন্তু সাপ কখনো কামড়ায়নি বলে কি সাপের গর্তের পাশে বাসা করবে তুমি? অবনী, তুমি ভাবছো ভৈরবের গুপ্ত কথা আমি জানি না। এটা তোমার ভুল। তুমি তো এই কথাই আমার কাছে প্রকাশ করতে চাও না যে ভৈরবের ঘরে আর একজন ব্যক্তি বাস করছে। অবনী চলতে চলতে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। মহা বিস্ময়ে দিলীপের মুখের পানে তাকিয়ে বলল, তুমি তাহলে সব জানো? গর্বের হাসি হেসে দিলীপ বলল, তা আর জানি না। ভৈরব কোনো ফেরারি আসামিকে তার ঘরে লুকিয়ে রেখেছে, এই তো। অবনীর বিস্মিত ভাবটা মিলিয়ে গেল। সে ঘাড় নেড়ে বলল, আমি কিছু বলতে পারবো না। ভৈরব আমার মুখ বন্ধ করে রেখেছে। দিলীপ বলল, আমি আর কিছু শুনতে চাই না। তবে এটা জেনে রেখো, তুমি ভৈরবকে খারাপ লোক বললে বলে এই বাসা ছেড়ে আমি পালাবো না। কেন পালাবো? ও বাসা আমার খুব পছন্দের। অবনীকে পিছনে রেখে দিলীপ ট্রাম লাইনের দিকে অগ্রসর হলো। তার সেই যুক্তিহীন ভয় দেখে দিলীপ মনে মনে কৌতুক অনুভব করল। মানুষ হিসেবে ভৈরব অমানসিক হবে কেন? বড়জোর তার স্বভাবটাই মিষ্টি নয়। হয়তো তার কোনো অস্বাভাবিক বাতিক আছে। এমন বাতিক কত লোকেরই তো থাকে। মানুষের প্রকৃতি হরেক রকম বলেই তো এই পৃথিবী এমন বৈচিত্র্যর। হয়তো ভৈরব তার ঘরের মধ্যে কোনো খুনি আসামিকে আশ্রয় দিয়েছে, কিন্তু সেজন্য বাইরের লোক অকারণেই মাথা ঘামিয়ে ভয় পাবে কেন? টালিগঞ্জের অমন খাসা বাড়ি কি ছাড়া যায়? কলকাতায় থেকেও সে কলকাতার বাইরে আছে। জনতার আর ট্রাম, বাস, ট্যাক্সির হট্টগোল নেই। হাজার পাখির কোরাস শুনে তার ঘুম ভাঙে। চারিদিকে তাকিয়ে দেখা যায় মাঠের পর মাঠ ভরে সবুজ রঙের স্রোত বইছে এবং তার উপরে ঝরে পড়েছে নীল আকাশের আলোর ঝর্ণা। উবাসা ছাড়া হবে না। দিলীপের এক বন্ধু ছিল, মণিলাল। সে বয়সে কিছু ছোট হলেও তার সঙ্গে দিলীপের খুব বনিপানা ছিল। মণিলাল ধনীর ছেলে এবং দিলীপের মতো সেও নির্জনতার ভক্ত। কলেজের পড়া সাঙ্গ করেও সংসারে ঢোকেনি। নিজের প্রকাণ্ড লাইব্রেরি ও ফুলের বাগান নিয়েই দিন কাটিয়ে দিত মনের খুশিতে। দিলীপদের বাসা ছাড়িয়ে আরও মাইল দেড়েক এগিয়ে গেলেই তার বাগানে ঘেরা সুন্দর বাড়িখানা দেখতে পাওয়া যেত। জায়গাটা অনেকটা পন্নী গ্রামের মতো। হপ্তায় বার দুয়েক দিলীপ তার এই বন্ধুটির সঙ্গে আলাপ করতে যেত। অবনীর সঙ্গে তার শেষ দেখা হওয়ার পরদিন সন্ধে 8টার সময়ে দিলীপ ঘর থেকে বেরুলো তার বন্ধু মণিলালের সঙ্গে সাক্ষাৎ করতে। বেরোবার সময়ে টেবিলের দিকে চোখ পড়তে দেখলে তার উপরে পড়ে রয়েছে ভৈরবের কাছ থেকে চেয়ে আনা একখানা দামি বৈজ্ঞানিক বই। দিলীপের মনে হলো ভৈরবের সঙ্গে সে আর মেলামেশা করতে চায় না বটে, কিন্তু তার বইখানা ফিরিয়ে দেওয়া উচিত।
বইখানা তুলে নিয়ে সে দোতলায় সিঁড়ি ধরে উপরে উঠল। ভৈরবের দরজার সামনে গিয়ে তার নাম ধরে দুবার ডাকল। সাড়া পেল না। দরজা ঠেলতেই খুলে গেল। উঁকি মেরে দেখল ঘরের ভিতরে ভৈরব নেই। ভাবল ভালোই হলো, ভৈরবের সঙ্গে আর কথা কইতে হলো না। বইখানা ঘরের ভিতরে রেখে চুপি চুপি চলে যায়। সে ঘরের মধ্যে ঢুকল। ল্যাম্পটা কমানো রয়েছে বটে, কিন্তু আবছা আলোয় ঘরের সব দেখা যাচ্ছে। সমস্ত ঘরখানার মধ্যে যেন এক অজানা অলৌকিক রহস্য স্তম্ভিত হয়ে আছে। আলোকের অল্পতায় তার ভিতরে এসে দাঁড়ালেই বুকের ভিতরে জেগে ওঠে কেমন একটা অস্বস্তি। দিলীপ এধারে ওধারে চোখ ফিরিয়ে দেখল ছাদে সেই ঝুলন্ত কুমির, দেওয়াল ঘেঁষে সেই পশু মুন্ডধারী মিশরী দেবদেবীর জটলা এবং মাঝখানে সেই মমির কফিন। কিন্তু কফিনের মধ্যে বিভৎস মমিটা নেই। ঘরের চারিদিকে তাকিয়ে দিলীপ সেটাকে দেখতে পেল না। হয়তো তাকে ঘর থেকে বিদায় করে দেওয়া হয়েছে। ভালোই হয়েছে, দিলীপ নিজের মনেই বলল। ভৈরবের ওপর আমি বোধহয় অবিচার করেছি। এখানে যদি কোনো গুপ্ত রহস্য থাকতো তাহলে সে নিশ্চয়ই ঘরের দরজা এমন করে খুলে রেখে যেত না। দিলীপ বই রেখে দরজা ভেজিয়ে দিয়ে আবার সিঁড়ি বেয়ে নামতে লাগলো। সিঁড়িতে আলো ছিল না, ঘুটঘুট করছে অন্ধকার। সে একদিকের দেওয়াল ধরে নামছে। হঠাৎ সিঁড়ির উপরে শোনা গেল একটা অস্পষ্ট শব্দ, একটা আগুনের ফিনকির আভাস, একটা ঠান্ডা কনকনে হাওয়ার ঝটকা। কে যেন তার পাশ কাটিয়ে বেগে উপরে উঠে গেল। কে? ভৈরববাবু নাকি? কোনো সাড়া নেই, কিন্তু উপরে ঘরের দরজা খোলার শব্দ হলো। দিলীপের মন কৌতূহলে ভরে গেল। সেও তাড়াতাড়ি আবার উপরে উঠল। ভৈরবের ঘরের দরজা তেমনই বন্ধ রয়েছে, ঠেলতেই খুলে গেল। ঘরের ভিতরে উঁকি মারতেই সর্বপ্রথম তার চোখে পড়ল কফিনটার উপরে। তার মধ্যে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছে সেই মৃতদেহটা। দিলীপ নিজের চোখে বিশ্বাস করতে পারল না। আরও দুপা এগিয়ে গিয়ে ভালো করে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল কফিনের মমি কফিনেই বিরাজ করছে। কিন্তু ঠিক 3 মিনিট আগেই কফিনের ভিতরে যে কিছুই ছিল না। দিলীপ শপথ করে তা বলতে পারে। চোখের ভ্রম? এও কি সম্ভব? সে আড়ষ্ট চক্ষে সেই বিভীষক সুদীর্ঘ মৃত মূর্তির পানে তাকিয়ে রইল এবং তার মনে হলো মমির কোটরাগত চোখ দুটো যেন জ্যান্ত চোখের মতো একবার চকচক করে উঠল। দিলীপের হতভম্ব ভাবটা তখনও কাটেনি। হঠাৎ নিচে থেকে প্রতাপের ব্যস্ত চিৎকার শোনা গেল। দিলীপ, দিলীপ, কোথায় তুমি? শিগগিরই এসো। দিলীপ দ্রুত পদে নেমে গিয়ে দেখল তার ঘরের সামনে কাতর মুখে দাঁড়িয়ে রয়েছে প্রতাপ। কি হে, ব্যাপার কি? অবনী হঠাৎ জলে ডুবে গেছে, ডাক্তার পাওয়া যাচ্ছে না। আপাতত তুমি হলেই চলবে, তাকে জল থেকে তোলা হয়েছে। দেহে এখনো প্রাণ আছে, দেরি করো না, শিগগিরই চলো। দুজনে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ল এবং শীঘ্র অবনীর বাড়িতে পৌঁছবে বলে দৌড়তে আরম্ভ করল। অবনীদের বৈঠকখানায় ঢুকে দেখা গেল চৌকির উপরে তার জলসিক্ত অচেতন দেহটা শুইয়ে দেওয়া হয়েছে। দিলীপ প্রভৃতির চেষ্টায় প্রায় 20 মিনিট পরে অবনীর দেহে একবার শিহরণ দেখা গেল। তারপর তার ঠোঁট কাঁপতে লাগল। তারপর সে চোখ খুলল। প্রতাপ বলল, এবার জেগে ওঠো ভাই, জেগে ওঠো, তুমি আমাদের যথেষ্ট ভয় দেখিয়েছ। দিলীপ বলল, আমার ডাক্তারি ব্যাগ থেকে খানিকটা ব্র্যান্ডি বার করে ওকে খাইয়ে দাও। অবনীর এক সহপাঠী সেখানে ছিল। সে বলল, কি ভয়ই আমি পেয়েছিলুম। মাঠে বসে চাঁদের আলোয় আমার সঙ্গে গল্প করতে করতে অবনী হঠাৎ উঠে গিয়ে একটা পুকুর ধারে গেল।
মাঝখানে কতকগুলি গাছ থাকতে আমি তাকে দেখতে পাচ্ছিলাম না। আচমকা শুনলাম তার আর্তনাদ আর ঝপাং করে জলে পড়ে যাওয়ার শব্দ। তারপর ছুটে গিয়ে পুকুরে ঝাঁপিয়ে কি কষ্টে যে তাকে টাঙায় তুলেছি তা খালি আমিই জানি। আমি তো ভেবেছিলাম অবনী আর বেঁচে নেই। ইতিমধ্যে অবনী কতকটা সামলে নিয়েছে। সে দু হাতে ভর দিয়ে উঠে বসল এবং তার মুখে চোখে ফুটে উঠল দারুণ ভয়ের চিহ্ন। দিলীপ বলল, কি করে তুমি জলে পড়ে গেলে? আমি আমি পড়ে যাইনি। তবে কে আমাকে ঠেলে ঠেলে ফেলে দিয়েছে। সে কি হে? হ্যাঁ, পুকুর ধারে দাঁড়িয়েছিলুম। হঠাৎ হঠাৎ কে আমাকে দুখানা বরফের মতো ঠান্ডা হাতে হালকা পালকের মতো শূন্যে তুলে ধরে ছুঁড়ে ফেলে দিল। সে কি? কে সে? আমি কিছু দেখিনি, কিছু শুনিনি, কিন্তু সে যে কে আমি তা জানি। খুব মৃদু স্বরে দিলীপ বলল, আমিও জানি। অবনী সবিস্ময়ে বলল, তাহলে তুমি জেনেছ? মনে আছে আমি তোমাকে কি অনুরোধ করেছিলাম? মনে আছে। এইবারে বোধ হয় আমি তোমার অনুরোধ রক্ষা করব। প্রতাপ বিরক্ত কণ্ঠে বলল, তোমরা কি গুজবুজ ফুসফুস করছো হে? অবনী এখন বিশ্রাম করুক, এখন আর কোনো কথা নয়। এসো হে, আমরা বিদায় হই। বাসার দিকে ফিরতে ফিরতে দিলীপের কত কথাই মনে হতে লাগলো। মমি শূন্য কফিন, সিঁড়ির উপরে শব্দ ও কনকনে হাওয়া, তারপরই কফিনের মধ্যে হারানো মমির রহস্যপূর্ণ অসম্ভব পুনরাবির্ভাব, এবং তারপর অবনীর উপর এই আক্রমণ। এর আগেই নন্দলালও ঠিক এইভাবেই আক্রান্ত হয়েছিল এবং এদের দুজনের উপরেই ভৈরব তুষ্ট নয়। এই সঙ্গে ভৈরবের ঘরের অসাধারণ ব্যাপারগুলোও স্মরণ হতে লাগল। এই সমস্ত ঘটনা একত্রে নাড়াচাড়া করতে করতে দিলীপের মনের ভিতরে একটা সম্পূর্ণ নাটক গড়ে উঠল। এসবকে মিথ্যে বলা অসম্ভব, কিন্তু পৃথিবীর চক্ষে এদের সত্যতা প্রমাণিত করাও অনেক কঠিন। পৃথিবী বলবে, দিলীপ তুমি ভুল দেখেছ, কফিন এক মুহূর্ত মমি শূন্য হয়নি। আরও অনেকের মতো অবনীয় হঠাৎ জলে ডুবে গেছে। ভেবে ভেবে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, তুমি কোনো ভালো ডাক্তারের ওষুধ খাও। দিলীপ নিজেও নিশ্চয়ই এরকম গল্প শুনলে এই কথাই বলতো, কিন্তু তবু সে এখন স্পষ্ট ভাষায় বলতে পারে যে ভৈরবের মন হচ্ছে হত্যাকারীর মন, এবং সে এখন এক অশ্রুতপূর্ব ভয়াবহ অস্ত্রের দ্বারা নরহত্যা করতে চায়। পৃথিবীর অপরাধের ইতিহাসে আর কেউ কখনো যা ব্যবহার করতে পারেনি। দিলীপ স্থির করল, হপ্তাখানেকের মধ্যেই কোনো নতুন বাসায় উঠে যাবে। এ বাসায় থাকলে তার পড়াশোনা আর হবে না। দোতলার ঘরের রহস্য নিয়েই মন ব্যস্ত হয়ে থাকবে। সে বাসার কাছে এসে পড়ল। দোতলার ঘরে তখন আলো জ্বলছে এবং বাইরের দিকে তাকিয়ে জানলার কাছে দাঁড়িয়ে রয়েছে ভৈরব। বাড়ির ভিতরে ঢুকে দিলীপ দেখল ভৈরব সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছে। ভৈরব বলল, দিলীপবাবু নমস্কার, আপনার সঙ্গে দু একটা কথা বলতে চাই। এখন কি আপনার সময় হবে? দিলীপ ক্রুদ্ধস্বরে বলল, না, সময় হবে না। লেখাপড়া নিয়ে আপনি এতই ব্যস্ত? আমি অবনীর কথাই বলতুম, শুনেছি তার নাকি কি বিপদ হয়েছে। ভৈরবের মুখ গম্ভীর, কিন্তু তার চোখে যেন আনন্দের আভাস। দিলীপের ইচ্ছে হলো মারে তার মুখে এক ঘুষি। সে বলল, ভৈরববাবু, শুনে আপনি বড় দুঃখিত হবেন যে অবনী এখন সম্পূর্ণ সুস্থ হয়েছে। আপনার শয়তানি কৌশল এবার কাজে লাগেনি। বেহায়ার মতো কিছু উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না, আমি সব জেনে ফেলেছি। খাপ্পা দিলীপের রুক্ষ কথা শুনে
ভৈরব প্রথমটা থতমত খেয়ে দুপা পিছিয়ে গেল। তারপর বলল, আপনি পাগল হয়ে গেছেন দিলীপ বাবু। আপনি কি বলতে চান? অবনীর দুর্ঘটনার জন্য আমি দায়ী? বজ্রনাদে দিলীপ বলে উঠল, হ্যাঁ, আপনিই দায়ী। আর আপনার ওই শুকনো মরা। ভৈরববাবু, সেকাল হলে আপনাকে হয়তো জীবন্ত পুড়িয়ে মারা হতো, কিন্তু ভুলে যাবেন না, একালেও ফাঁসি কাটা আছে। এই টালিগঞ্জে যদি আর কোনো লোক এইভাবে আক্রান্ত হয়ে প্রাণ হারায়, তাহলে আমিই আপনাকে পুলিশের হাতে সমর্পণ করব। মিশরি মরার খেলা বাংলাদেশে চলবে না, বুঝেছেন? আপনাকে শীঘ্রই পাগলাগারোতে পাঠাতে হবে দেখছি। আচ্ছা, দেখা যাবে আমি পাগলাগারোতে যাই না আপনি ফাঁসি কাটে দোল খান। বলেই দিলীপ নিজের ঘরে ঢুকে দৌড় বন্ধ করে দিল। পরদিন সন্ধ্যায় দিলীপ স্থির করল আজ মণিলালের সঙ্গে দেখা করতে যাবে। পথে বেরিয়ে পিছন ফিরে দেখল উপরের আলোকিত ঘরের জানলায় ভৈরব আজও দাঁড়িয়ে রয়েছে মূর্তির মতো। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধহয় তাকেই দেখছিল। তার পাপ সংসর্গ থেকে তফাতে এসে দিলীপ একটা অস্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। দূরে তালকুঞ্জের মাথার উপর থেকে চাঁদ যেন সকৌতুকে পৃথিবীকে নিরীক্ষণ করছে এবং হালকা বাতাসে ভেসে আসছে শান্ত সন্ধ্যার একটা স্নিগ্ধ গন্ধ। জ্যোৎস্নার স্বপ্নময় নীল সাগরে যেন কোনো পরিপুরীর উদ্দেশ্যে চলেছে ছোট ছোট মেঘের তরণী। দুপাশে মাঠের জনশূন্য উন্মুক্ততা নিয়ে এগিয়ে চলল দিলীপ মনের আনন্দে। তখন জনমানবের সাড়া নেই। প্রায় আধ ঘন্টা পরে দেখা গেল খানিক তফাতে মণিলালের বাড়ির জানলাগুলো আলোকে সমুজ্জ্বল হয়ে রয়েছে। হঠাৎ দিলীপের কি মনে হলো, একবার ফিরে পেছন পানে তাকিয়ে দেখল চাঁদের কিরণে ধপধপে পথটি একটা চওড়া শুভ্র রেখার মতো অনেক দূরে অস্পষ্টতার মধ্যে হারিয়ে গেছে, কিন্তু তারই উপর দিয়ে অভিশপ্ত অপচ্ছায়ার মতো কি একটা দ্রুত বেগে এগিয়ে আসছে তারই দিকে। দিলীপের বুক ছ্যাঁত করে উঠল। কি ও মানুষ? কি লম্বা ওর কালো দেহ! শুভ্র পথের জ্যোৎস্নাকেও ও যে কলঙ্কিত করে তুলেছে। ওর চোখ দুটো যেন দপদপ করছে। প্রত্যেক পদক্ষেপেতেই তালে তালে হাড়গুলো বেজে উঠছে খড়মড় করে, যেন ওর সারা দেহের সঙ্গেই মাংসের সম্পর্ক নেই। কি অস্বাভাবিক ওর গলা, যেন একটা বাখারির উপরে বসানো আছে মুন্ডটা। ভয়াবহ, সাক্ষাৎ মৃত্যুর মূর্তি ঝড়ের মতো ছুটে আসছে শিকারের দিকে। দিলীপ আর দাঁড়ালো না, মণিলালের বাড়ির দিকে প্রাণপণে ছুটতে লাগলো। কণ্ঠে তার আর্ত চিৎকার, পিছনে মৃত্যু পিশাচ, সামনে আলোকোজ্জ্বল জীবনময় অট্টালিকা। ওদিকে নরক, এদিকে স্বর্গ, কিন্তু মাঝখানে এখনো রয়েছে বিপজ্জনক ব্যবধান। এই পথটুকু আজ কি লম্বাই মনে হচ্ছে। আজ যেন ওই পথের শেষ আসছে না, কিন্তু পথের শেষ এলো। জীবন্ত মৃত্যু তখন তার কাছ থেকে মাত্র 10 হাত দূরে। জ্বলন্ত চক্ষে দুখানা অস্থিসার দীর্ঘ বাহু বাড়িয়ে সে দিলীপকে ধরবার জন্য প্রস্তুত হয়েছে। এক টানে বাগানের ফটক খুলে দিলীপ আবার ছুটল। বাড়ির দরজা সেখান থেকেও খানিকটা দূরে। সভয়ে শুনলে বিভীষিকা তখনও তার পিছু ছাড়েনি। সেও সশব্দে ফটকটা খুলে ফেলল এবং পিছনে অতি নিকটে তার কঠিন পায়ের শব্দ। দেহের শেষ শক্তিটুকু প্রয়োগ করে দিলীপ তার দ্রুত গতিকে দ্বিগুণ দ্রুত করে কোনো রকমে বাড়ির ভিতরে ঢুকে পড়ে বিকট স্বরে চেঁচিয়ে দরজাটা বন্ধ করে খিল দিয়ে দিল। কোথা থেকে ছুটে এসে মণিলাল বলল, কি আশ্চর্য দিলীপ, কি ব্যাপার?
দরজার উপরে পিঠ রেখে দাঁড়িয়ে দিলীপ অতি ক্ষীণ স্বরে বলল, আগে আগে এক গ্লাস জল দাও। মণিলাল দৌড়ে গিয়ে যখন এক গ্লাস জল নিয়ে ফিরে এলো, দিলীপ তখন একান্ত অবসন্নের মতো একখানা চেয়ারের উপর বসে পড়ে হাঁপ সামলাবার চেষ্টা করছে। এই নাও জল। বন্ধু, তোমার এ কি মূর্তি? মুখ যে একেবারে কাগজের মতো সাদা হয়ে গেছে। দিলীপ সআগ্রহে হাত বাড়িয়ে তার তপ্ত পাথরের মতো শুকনো গলাটা ভিজিয়ে নিল। তারপর খানিকক্ষণ চুপ করে থাকার পর বলল, মণিলাল, সব কথা পরে বলছি, আপাতত শুনে রাখো। আজ রাতে তোমার বাড়ি হবে আমার শয়ন মন্দির। কাল সকালে আবার সূর্যোদয় না হলে আমি আর এ বাড়ির বাইরে যেতে পারবো না। দিলীপের মুখের দিকে তাকিয়ে মণিলাল বলল, তুমি যা বলবে তাই হবে। আমি তোমার জন্য ব্যবস্থা করতে বলছি। ও কি উঠে আবার কোথায় যাচ্ছ? দোতলার বারান্দায়, সেখান থেকে চারিদিকটা সব দেখা যায়। তুমিও আমার সঙ্গে এসো। আমি যা দেখেছি তুমিও তা নিজের চোখে ভালো করে দেখো। দোতলার বারান্দায় বেরিয়ে চোখে পড়ল চারিদিকেই চন্দ্রালোকের রাজ্য, যার প্রজা হল গাছপালার লতা পাতা, ফুল ফল। দিলীপ প্রথমে বারান্দা থেকে ঝুঁকে পড়ে বাগানের যতখানা দেখা যায় তার উপরে চোখ বুলিয়ে নিল। সেখানে দক্ষিণা বাতাসে কেবল ছোট বড় ফুল গাছেরা দুলে দুলে চন্দ্রলেখার স্বপ্ন দেখছে। তারপর সে মাঠের পর মাঠের দিকে এবং সুদীর্ঘ সাদা ফিতের মতো মেঠো পথের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখল। সেখানেও জনহীন পূর্ণ শান্তির মধ্যে ঘুমিয়ে রয়েছে সুমধুর জ্যোৎস্না। কাছে বা দূরে জীবন্ত কোনো প্রাণীর ছায়া পর্যন্ত দেখা গেল না। মণিলাল বলল, দিলীপ, তুমি কি সিদ্দিকে দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছ? এখানে এসে তুমি কাকে খুঁজতে চাও? সে কথা আমি তোমায় পরে বলছি, কিন্তু কোথায় সে গেল, কোথায় লুকোলো? হ্যাঁ হ্যাঁ, ওই দেখো মণিলাল, ওই দেখো পথটায় যেখানে মোড় ফিরেছে ওইখানে তাকিয়ে দেখো। বলেই সে উত্তেজিতভাবে মণিলালের বাহু সজোরে চেপে ধরল। মণিলাল বলল, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। আমাকে দেখাবার জন্য এত জোরে আমার হাত চেপে ধরবার দরকার নেই। হ্যাঁ, ওখানে দিয়ে কেউ একটা যাচ্ছে বটে, কোনো মানুষ। দেখলে মনে হয় সে রোগা কিন্তু ঠ্যাঙা, খুব ঠ্যাঙা। বেশ তো, পথ দিয়ে মানুষ যাচ্ছে, আর মানুষরা চিরকাল পথ দিয়েই চলে। কিন্তু সেজন্য তোমার এত বেশি ভয় পাওয়ার কী কারণ? কারণ কিছুই নেই, তবে ওই মূর্তিটাই আমাকে ধরবার জন্য পিছনে তাড়া করেছিল। আচ্ছা, তোমার বৈঠকখানায় চলো, সব কথা সবিস্তারে বর্ণনা করছি। দুজনে আবার নেমে বৈঠকখানায় এসে বসল। প্রচুর আলোকে আনন্দময় সেই সাজানো ঘরের একখানা কৌচের উপরে বসে দিলীপ একেবারে গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা একে একে মণিলালের কাছে বর্ণনা করে গেল। ছোটোখাটো খুঁটিনাটি পর্যন্ত বাদ দিল না। কাহিনী সাঙ্গ করে সে বলল, এই হচ্ছে আমার অভিশপ্ত অভিজ্ঞতার ইতিহাস। এই কাহিনী অসম্ভব বটে, কিন্তু এর প্রত্যেক বর্ণই সত্য। মণিলাল বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল, তার মুখের উপর একটা হতবম্ব ভাব। তারপর সে ধীরে ধীরে বলল, আমার জীবনে এমন গল্প কখনো শুনিনি। তুমি সমস্ত বিষয় বর্ণনা করলে বটে, কিন্তু তুমি নিজে কি সিদ্ধান্তে উপস্থিত হয়েছ বলো দেখি? তার আগে তোমার মত কি শুনতে চাই। এই বিষয় নিয়ে তুমি ভাববার সময় পেয়েছো, আমি পাইনি। আসল ব্যাপার আমার যা মনে হচ্ছে তা হচ্ছে ওই শয়তান ভৈরব মিশরে গিয়ে এমন কোনো গুপ্ত মন্ত্র শিখে এসেছে যার গুণে মমিকে, অর্থাৎ হাজার হাজার বছর আগের মোড়াকে অথবা একটা বিশেষ মোড়াকে অন্তত খানিকক্ষণের জন্য জ্যান্ত করে তুলতে পারা যায়। যেদিন সে প্রথম অজ্ঞান হয়ে যায় সেদিন সম্ভবত মোড়াটাকে সর্বপ্রথম জাগিয়ে তুলতে পেরেছিল।
কিন্তু একটা পুরনো শুকনো মরা জীবন্ত হয়ে উঠছে, এই অনভ্যস্ত অসম্ভব দৃশ্য দেখেই সে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। তাতে আর কোনো সন্দেহ নেই। তারপর জীবন্ত মরার নড়াচড়া দেখতে সে অভ্যস্ত হয়ে পড়ে। যদিও মমির সেই জীবন নিশ্চয়ই দীর্ঘস্থায়ী নয়, কারণ আমি তাকে দিনের পর দিন সম্পূর্ণ জড় পদার্থের মতো কফিনের ভিতরে থাকতে দেখেছি। কিন্তু এক অপার্থিব অদ্ভুত শক্তির অধিকারী হয়ে ভৈরব বুঝল যে মরার সাহায্যেও সে মনের মতো কাজ সফল করতে পারে, কারণ এটা হচ্ছে মানুষের মরা। অতএব জ্যান্ত হলে তার মানসিক বুদ্ধি আর শক্তিও ফিরে পায়। নন্দলালের উপর ভৈরবের রাগ ছিল, তার উপরেই সে প্রথম পরীক্ষা করল। তারপর এই নতুন ক্ষমতা পেয়ে আনন্দে অধীর হয়ে সে অবনীকেও নিজের দলে টানবার চেষ্টা করল। কিন্তু অবনী হচ্ছে ভিন্ন ধাতুর গড়া, এসব অন্যায় ভুতুরে ব্যাপারে সে যোগ দিতে চাইল না। ভৈরবের সঙ্গে তার ঝগড়া বাঁধল, এমন লোকের হাতে সে নিজের বোনকে সমর্পণ করতে নারাজ হলো। আর তার ফলে সেও পড়ল ভৈরবের হুকুমে এই জ্যান্ত মরার হাতে। কিন্তু আগে নন্দলাল, তারপরে অবনী যে প্রাণে প্রাণে কোনো রকমে রেহাই পেল, সেটা হচ্ছে দৈবিক মহিমা। না হলে ভৈরবের উপর আজ দুটো নরহত্যার চাপ পড়ত। তারপর সে যখন টের পেয়ে গেল যে আমি তার গুপ্ত কথা জেনে ফেলেছি, তখন আমাকেও তার পথ থেকে সরিয়ে নিশ্চিত হতে চাইল। আমি যে এখানে আসবো সেটা জানত, দিলে তার মমিকে লেলিয়ে। কিন্তু ভাগ্য আমার প্রতিও সুপ্রসন্ন, না হলে কাল সকালেই তোমার বাগানের ভিতরে দেখতে পেতে আমার মৃতদেহ। আমি ভীতু লোক নই, কিন্তু এরকম মৃত্যু ভয় অতি বড় সাহসীও সহ্য করতে পারে না। মণিলাল অবিশ্বাসের হাসি হাসতে হাসতে বলে, বন্ধু, অতিরিক্ত লেখাপড়া করে করে তোমার মাথায় গোলমাল হয়েছে। বিংশ শতাব্দীর কলকাতায় 4000 বছর বয়সের পুরনো মিশরের জ্যান্ত মমি, সবচেয়ে কড়া গাঁজার ধোঁয়াও এর কাছে হার মানে তো। এই মমিকে খালি তুমিই দেখেছ, আর কেউ একে জ্যান্ত অবস্থায় দেখেনি। নিশ্চয়ই আরও কেউ কেউ দেখেছে, কারণ এই অঞ্চলের অনেকেই বলেছে যে বানর জাতীয় কোনো জীব যেখানে সেখানে মানুষের উপর অত্যাচার করছে। তাছাড়া তারা আর কি বলবে? আসল ব্যাপার যে কল্পনা করাও অসম্ভব। কল্পনার দরকার কি? আসল ব্যাপার তো বেশ বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে? প্রথমত ধরো, তুমি বলছো শূন্য কফিনকেও হঠাৎ পূর্ণ হতে দেখেছ। তুমি ভুলে যাচ্ছ ভৈরবের ঘরে আলো কমানো ছিল। সেই ম্লান আলোতে প্রথমটা তোমার ভালো করে তাকাবার দরকার হয়নি, তাই তুমি চোখের ভ্রমে মমিটা দেখতে পাওনি। না না মণিলাল, এ হতে পারে না। হতে পারে না কি তাই হয়েছে। তারপর আমার বিশ্বাস এই অঞ্চলে হঠাৎ কোনো গুন্ডা এসে লীলা খেলা শুরু করেছে। নন্দলালের উপরে সেই আক্রমণ করেছে, তোমাকে একলা পেয়ে সেই তীরে এসেছে, আর অবনীর জলের ভিতরে নিজেই পড়ে গেছে দৈব গতিতে। এইসবের জন্য ভৈরবকে দায়ী করো না, কারণ তোমার এই উদ্ভট মত ধোপে টিকবে না। তাকে জোর করে আদালতে হাজির করলেও আইন তোমার একটা কথাও বিশ্বাস করবে না। দিলীপ গম্ভীর স্বরে বলল, আমি তা জানি, তাই আইন আশ্রয় না নিয়ে আমি নিজের শক্তির উপরই নির্ভর করতে চাই। তার মানে আমি কলকাতাকে এক অদ্ভুত বিপদ থেকে রক্ষা করতে চাই। কেবল তাই নয়, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি নিজে আত্মরক্ষা করতে চাই। আমার কর্তব্য আমি স্থির করেছি। এখন ঘণ্টাখানেক আমায় একলা থাকতে দাও। আমাকে একটা কলম আর একখানা কাগজের প্যাড দিতে পারবে? নিশ্চয়ই, ওই কোণে টেবিলের ধারে গিয়ে বসলেই তুমি যা চাও তাই পাবে। দিলীপ টেবিলের ধারে গিয়ে বসল, তারপর কাগজ কলম দিয়ে কি লিখতে লাগলো। 2 ঘন্টার আগে তার লেখা শেষ হলো না। ততক্ষণ ধরে মণিলাল একখানা সোফায় বসে বই পড়তে ও মাঝে মাঝে দিলীপের দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। ততক্ষণ ধরে মণিলাল একখানা সোফায় বসে বই পড়তে ও মাঝে মাঝে দিলীপের দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। তারপর দিলীপ একতারা কাগজ নিয়ে উঠে মণিলালের সামনে দাঁড়িয়ে বলল, এখন তুমি সাক্ষী হও। এই কাগজের তলায় একটা সই করে দাও। সাক্ষী? কিসের সাক্ষী? এটা যে আজকের তারিখে আমি সই করেছি তারই সাক্ষী হবে তুমি। বন্ধু, এরই ওপরে আমার জীবন নির্ভর করছে। দিলীপ, তুমি পাগলের মতো কথা কইছো। চলো খেয়ে দিয়ে শোবে চলো।
আমি যা করছি অনেক ভেবেচিন্তেই করছি। যে মুহূর্তে তুমি সই করবে আমি তোমার সব কথাই শুনবো। নাও সই করো। কিন্তু কী জন্য সই করব সেটা তো বলো। আজ আমি তোমাকে যে ঘটনাটা বলেছি এই সব কাগজে তা লিখে রাখলুম। তুমি কেবল সাক্ষী হও মণিলাল। মণিলাল তখনই সই করে দিয়ে বলল, নাও, কেমন হলো তো? কিন্তু এবার মতলব কি আমি জানতে চাই। পুলিশের হাতে যদি ধরা পড়ি তাহলে এই কাগজটা দাখিল করো। পুলিশের হাতে তুমি ধরা পড়বে কেন? হয়তো আমি নরহত্যা করব। দিলীপ, গোমারের মতো কোনো কাজ করো না। মোটেই নয়, আমি আমার কর্তব্যই করব। এখন এই কাগজগুলো তুমি রেখে দাও। আমি এবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে চাই। কাল সকালে আমার অনেক কাজ। দিলীপকে যারা চেনে তারা জানে যে শত্রু হিসেবে সে বড় সহজ মানুষ নয়। যেমন মন দিয়ে সে লেখাপড়া করত, তেমনইভাবে দেহ মন একাগ্র করেই লোকের সঙ্গে বন্ধুত্বতা বা শত্রুতা করতে পারত। এই ছিল তার স্বভাব। অর্ধ সমাপ্ত করে কোনো কিছুই সে ফেলে রাখতে পারত না। সে যে কি করবে সে কথা কিছুতেই মণিলালের কাছে ভাঙল না। কিন্তু পরদিন প্রভাতে পূর্ব আকাশে রঙের খেলা শুরু হওয়ার আগেই দিলীপ বিছানা ছেড়ে জামা কাপড় পরে তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। এই তো সেই চিরপরিচিত বিহঙ্গ কলরোলে ও তরু মর্মরে সঙ্গীতময় পথ আর মাঠ। কিন্তু অবর্ণনীয় বিভীষিকার চলন্ত ছায়াকে বুকে করে রাতে ওরাই কি ভয়ানক হয়ে উঠেছিল। রাতের অন্ধকার ও অস্পষ্টতা এসে পথঘাটে যে কোনো বিভীষিকার জন্য জমি তৈরি করে রাখে। তাই হঠাৎ কোথাও একটা গাছের ডাল নড়লে বা পেঁচা ডেকে উঠলে বা বাদুড় ডানা ঝটপট করলে মানুষের বুকও ছমছম করতে থাকে। কিন্তু দিনের বেলায় সুস্পষ্ট সূর্যলোকে কাপুরুষকেও সূর্যালোক কাপুরুষকেও সাহসী করে তোলে। সেই সৃষ্টি ছাড়া মূর্তিটা আজ যদি এখন এই মেঠো পথে এসে দাঁড়ায়, দিলীপ নিশ্চয়ই তাহলে কালকের মতো ভয়ে উদ্ভ্রান্ত হয়ে উঠত না। এমন সব ভাবতে ভাবতে দিলীপ কাঁচা রোদের সোনামাখা পথের উপর দিয়ে এগিয়ে চলল। প্রথমে প্রতাপের বাড়ি গিয়েই হাজির হলো। প্রতাপ তখন সবে উঠে মুখ হাত ধুয়ে প্রভাতী চায়ের সঙ্গে খবরের কাগজ নিয়ে বসেছে। দিলীপকে এত ভোরে দেখে বিস্মিত হয়ে বলল, তুমি যে এখন চা আনতে বলি? না ধন্যবাদ প্রতাপ, তুমি এখনই আমার সঙ্গে আসতে পারবে? কেন পারবো না? আমি যা বলবো করবে? হ্যাঁ নিশ্চয়ই। তোমার বন্দুক আছে না? আছে, কিন্তু বন্দুক কী হবে? সেটা সঙ্গে করে নিয়ে এসো, আর এক গাছা খুব মোটা লাঠি। বাঘ মারা যায় এমন লাঠি আমার কাছে আছে, কিন্তু এত অস্ত্রশস্ত্র কেন? যুদ্ধযাত্রা করবে নাকি? দেওয়ালের উপর ওই যে বড় রামদাখানা টাঙানো রয়েছে, ওখানেও চাই। বাবা, এই যে একদম কুরুক্ষেত্র আয়োজন। আর কিছু চাই? ওই কামান টামান? আপাতত দরকার হবে না। তোমাকেও দরকার হতো না, কিন্তু পাছে একজনের বেশি লোক আমাকে আক্রমণ করে সেই ভয়েই তোমাকে নিয়ে যাচ্ছি। আমরা কেউ শিশু নই। কেউ আক্রমণ করলে নিশ্চয়ই লড়তে পারবো, কি বলো? পারা তো উচিত, কিন্তু এমন বীর দর্পে কোন দিকে যাত্রা করতে হবে বলো? ফোর্ট উইলিয়ামসের দিকে? না, আমার বাসার দিকে। তোমার বাসার দিকে? অর্থাৎ ভৈরবের বাসার দিকে। কিন্তু সেজন্য এমন সাজ সরঞ্জামের প্রয়োজন কি? ভৈরবকে যদি বধ করতে চাও, একটা ঘুষি বা চড় বা লাঠিও যথেষ্ট। না প্রতাপ, না, ভৈরব একলা নেই। তাহলে সেও কি সৈন্য সংগ্রহ করেছে? এসব প্রশ্নের জবাব পরে দেব। এখন যা বলি শোনো। বন্দুক আর রামদা নিয়ে আমি ভৈরবের ঘরে ঢুকবো। ওই মোটা লাঠি কাঁধে করে তুমি দরজার বাইরে অপেক্ষা করবে। যদি আমার দরকার হয়
তোমাকে আমি ডাকব। তখন তুমি লাঠি চালিয়ে শত্রু মারতে একটু ইতস্তত করো না। এখন চলো। জো হুকুম জেনারেল। তাহলে এই আমি কুইক মার্চ শুরু করলুম। ভৈরব টেবিলের সামনে বসে এক মনে কি লিখছিল। দরজা খোলার শব্দে মুখ তুলে দেখল দিলীপ ঘরে ঢুকে আবার দরজা ভেজিয়ে দিল। তার পিঠে বাঁধা বন্দুক, হাতে রামদা। প্রথমটা সে হতভম্বের মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর বিষম রাগে তার কপালের শিরগুলো ফুলে উঠল। দিলীপ কফিনটার দিকে তাকিয়ে দেখল নিশার মৃত্যুর আড়ষ্টতা নিয়ে প্রাচীন মিশরবাসী সেই সুদীর্ঘ মানবের মৃতদেহটা কফিনের ভিতর দাঁড়িয়ে রয়েছে। তার কঠোরগত চক্ষে আজ জাগ্রত দৃষ্টির এতটুকু আভাস নেই। তার মাংসহীন বিবর্ণ চামড়া ঢাকা অস্থিসার দেহের উপর শত শত শতাব্দীর কুৎসিত জীর্ণতা মাখানো লম্বা হাত দুখানা অনাবশ্যক উপসর্গের মতো একান্ত অসহায়ভাবে দেহের দুই দিকে ঝুলছে। যদিও তার কাঁকড়ার দাঁড়ার মতো বাঁকানো নিষ্ঠুর হাতের আঙুলগুলো দেখলে মন যেন দমে যায়, কিন্তু 4000 বছরের ওই পুরনো শুটকো মরা যে আবার ওই কফিন ছেড়ে পৃথিবীর সবুজ মাটির উপরে পদচালনা করতে পারে, এমন সম্ভাবনার কথা শুনলে পাগলও বোধ হয় অবিশ্বাসের হাসি হেসে উঠবে। দিলীপ রীতিমতো গদিয়ান চালে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়ে যেন নিজের মনেই বলল, দেখছি ধনুচিতে আজ ধুনোও পুড়ছে না, পাপিরাসপতির মন্ত্রও কেউ পড়ছে না, জন্তুমুখ দেবতাদের পুজোর আয়োজনও নেই, মমিরও ঘুম এখনো ভাঙেনি। ঠোঁট ফাঁক করে হিংস্র দাঁতগুলো দেখিয়ে ভৈরব বলল, দিলীপবাবুর বোধ হয় ভ্রম হয়েছে, এটা তার নিজের ঘর নয়। তিনি যে একটা হত্যাকারীর আস্তানায় এসেছেন এ জ্ঞান তার আছে। ভৈরব বলল, আমি যদি এখন ফোন করে পুলিশ ডাকি তাহলে ঘরে ঢুকে কি দেখবে তারা? শান্তিপ্রিয় গোবেচারা ভৈরবের হাতে রয়েছে মাত্র একটা ফাউন্টেন পেন, আর মহাবীর দিলীপবাবুর পৃষ্ঠ দেশে বাঁধা দোনলা বন্দুক, আর হাতে চকচক করছে মস্ত খাড়া। দিলীপ গাত্রস্থান করে বলল, পিঠের বন্দুক এই আমি হাতে নিলুম, আর এই রামদা উপহার দিলুম তোমাকে, এইবার তুমিও সশস্ত্র হলে তো। টেবিলের উপরে স্থাপিত রামদার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে ভৈরব বলল, তারপর রামদার সঙ্গে কি বন্দুকের যুদ্ধ হবে? দিলীপ বুঝতে পারল ভৈরব মনের ভাব চাপবার চেষ্টা করছে বটে, কিন্তু ভয়ে তার কণ্ঠস্বর কেঁপে কেঁপে উঠছে। সে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলল, রামদা নিয়ে তুমিও উঠে দাঁড়াও, তারপর ওই মমিটাকে কেটে কেটে টুকরো করে ফেলো। শুকনো হাসি হেসে ভৈরব বলল, ও খালি এই মরার উপরে খাঁড়ার ঘা? হ্যাঁ, খালি এই। শুনলুম রাজার আইন তোমাকে ধরতে পারবে না, কিন্তু আমার নিজের একটা আইন আছে, তার কাছে তোমার মুক্তি নেই। তোমার ঘরের ঘড়ির দিকে তাকিয়ে দেখো, বেলা 8টা বাজতে আর 5 মিনিট বাকি। এই আমি বন্দুক তৈরি রাখলুম, 5 মিনিটের মধ্যে তুমি যদি ওই মমিটাকে কেটে টুকরো টুকরো করে না ফেলো, বন্দুকের গুলিতে আমি তোমার খুলি উড়িয়ে দেব। তুমি আমাকে খুন করবে? হ্যাঁ, করব। কি কারণে? তোমার শয়তানির জন্য। ভৈরব, 1 মিনিট হলো। তোমার শয়তানির জন্য। ভৈরব, 1 মিনিট হলো। কিন্তু কি শয়তানি আমি করেছি? বলা বাহুল্য, তুমিও জানো আমিও জানি। এ হচ্ছে ধাপ্পা দিয়ে ভয় দেখানো। 2 মিনিট কাটলো। ধাপ্পায় আমি ভয় পাবো না। তুমি হচ্ছ পাগল, বিপজ্জনক এক পাগল। তোমার কথায় আমি আমার সম্পত্তি নষ্ট করব না, ওটা মূল্যবান মমি। তোমাকে ওটা কেটে খান খান করতে হবে এবং পুড়িয়েও ফেলতে হবে। আমি ওসব কিছুই করব না। 4 মিনিট কাটলো।
দিলীপ বন্দুক তুলে তার নলটা ফেরালো ভৈরবের দিকে। তার মুখে দৃঢ় প্রতিজ্ঞার ভাব। ভগবানের কাছে শপথ করছি, 8টা বাজলেই আমি তোমাকে পাগলা কুকুরের মতো গুলি করে মারব। এর জন্য আমি ফাঁসি যেতেও রাজি। এখনো উঠলে না? ঘড়িতে 8টা বাজছে, তবে মরো। দিলীপ ট্রিগারের উপর আঙুল রাখল। ভৈরব উঠে পড়ে ভয়ার্ত মুখে বলল, রক্ষা করো, রক্ষা করো, আমি তোমার কথা মতো কাজ করব। বলেই সে তাড়াতাড়ি রামদা তুলে মমির গলার উপর এক কোপ বসিয়ে দিল। কাটা মুন্ডটা খটাস করে মাটির উপর পড়ে গেল। তারপর মোড়ার ওপর কোপের পর কোপ পড়তে লাগলো। ভৈরব একের পর এক কোপ বসায় আর একবার করে মহাভয়ে ফিরে তাকায় দিলীপ কি করছে। মিনিট 5 মধ্যেই সব শেষ। ঘরের মেঝের উপর শুকনো মরার কুচি কুচি অঙ্গ প্রত্যঙ্গ। ঘরের মেঝের উপর শুকনো মরার কুচি কুচি অঙ্গ প্রত্যঙ্গ পুঞ্জীভূত হয়ে উঠল। দিলীপ বজ্র গম্ভীর গলায় বলল, ওর ওপর কেরোসিন তেল ঢেলে আগুন লাগাও। ভৈরব নীরবে তার হুকুম তামিল করল। শুকনো মরার টুকরোগুলো কাগজের মতো সহজেই দাউ দাউ করে জ্বলে উঠল। বিশ্রী দুর্গন্ধে ও আগুনের তাপে টেকা দায়। কিন্তু দিলীপ তখনও বন্দুক তুলে স্থির মুখে অটল হয়ে দাঁড়িয়ে আছে। ভৈরব ভারাক্রান্ত কণ্ঠে বলল, কেমন হয়েছে তো? না, বার করো তোমার সেই মন্ত্রলেখা পাপিরাস পাতার পুঁথি, সেটাও আগুনে ফেলে দাও। কাতর স্বরে ভৈরব বলল, না না, তার থেকে আমাকে বঞ্চিত করো না দিলীপ বাবু। আপনি কি রত্ন নষ্ট করতে চাইছেন জানেন না? সে পুঁথি জ্ঞানের আধার, তেমন পুঁথি পৃথিবীতে আর নেই। ভৈরব, পোড়াও সেই পুঁথি। দিলীপ বাবু, আমার কথা শুনুন, পুঁথিখানা পোড়াতে বলবেন না। ও পুঁথি আমাদের দুজনের সম্পত্তি হয়ে থাক। ওর সব কথা আপনাকে আমি শিখিয়ে দেব, তাহলে আমরা দুজনেই হব দিগ্বিজয়ী। টেবিলের কোন টানায় পুঁথিখানা আছে দিলীপ তা জানত। সে এগিয়ে গিয়ে সেখানা টেনে বার করল। ভৈরব হাউমাউ করে উঠে তার হাত থেকে সেখানা কেড়ে নিতে গেল, কিন্তু দিলীপ এক ধাক্কায় তাকে সরিয়ে দিয়ে পুঁথিখানা আগুনের মধ্যে নিক্ষেপ করল। পুঁথিখানা যখন পুড়ে একেবারে ছাই হয়ে গেল, দিলীপ ফিরে হাসি মুখে বলল, ভৈরবচন্দ্র, এখন তুমি হলে নির্বিষ সাপের মতো, আর আমার এখানে কোনো কাজ নেই। শেষ হলো হেমেন্দ্র কুমার রায়ের লেখা মোড়ার মৃত্যু। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে এই ধরনের ভিডিও ভবিষ্যতে পেতে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ভালো থাকবেন।